গ্রিস দেশের এক প্রাচীন রাজা ছিল লাইকেয়ন। দেবতাদের সাথে মশকরা করার জন্য তিনি একদিন একটি মানুষকে হত্যা করে তার মাংস খেতে দিলেন দেবতা জিউসকে। চাতুরিটা ধরতে দেরি হলো না মহাদেব জিউসের। লাইকেয়নকে তিনি শাস্তি দিলেন, ভারী আজব সেই শাস্তি। বলেন, আকাশে যেদিন পূর্ণচন্দ্র উঠবে সেদিন গভীর রাতে লাইকেয়ন মানুষের রূপ ছেড়ে নেকড়ের রূপ নেবে। শিকার করে নরমাংস খেতে হবে তাকে। সে রাতে যাকে সে দংশন করবে তার উপরেও বর্ষাবে এই অভিশাপ। তারাও পরিণত হবে আরেকটি লাইকেয়নথ্রপসে। লাইকেয়নথ্রপস অর্থাৎ নেকড়ে মানব। কিন্তু এসব তো গল্প কথা, প্রাচীন পুরাণ। তাও প্রায় 2000 বছর ধরে নেকড়ে মানবের মিথ গোটা পৃথিবী জুড়ে কথিত আছে। কিছু অঞ্চলের মানুষ এখনো পূর্ণিমার দিন জঙ্গলে ঢুকতে ভয় পায়। রাতের অন্ধকার চিড়ে নেকড়ের ডাক শুনলে সন্ত্রস্ত হয়ে ওঠে। তবে কি সত্যি এখনো আছে তারা? এখনো ভরা চাঁদের পৈশাচিক জ্যোৎস্না এসে পড়ে তাদের গায়ে? মিডনাইট হরর স্টেশনে আজকের গল্প নেকড়ে মানব। একতলার চেম্বারের দরজা খুলে বেরিয়ে এলেন ডাক্তার নীলকান্ত ঘোষ। এত বৃষ্টিতে আজ আর কোনো পেশেন্ট আসবে বলে তো মনে হয় না। তাছাড়া রাতও হয়েছে প্রায় 9টার কাছাকাছি। এত রাতে এইসব জঙ্গুলে এলাকার লোকজন বাইরে বেরোতে চায় না। কিন্তু ডাক্তার হওয়ার এই এক বিড়ম্বনা। পেশেন্ট থাক নাই থাক, চেম্বার খুলে বসে থাকতে হবে। বিপদ আপদ তো কারো বলে আসে না। আর এখানকার অশিক্ষিত জেলেদের সমস্ত সমস্যায় একমাত্র ভরসা ওই ডাক্তারবাবু। তা সে মাঝরাতে ছেলের জ্বর হলেই কি বা জলের উপর তার ছিঁড়ে পড়লেই কি। ঘোষ অবশ্য এখানে নতুন এসেছেন, লোকজনের সাথেও তেমন পরিচয় হয়নি। ফলে আগ বাড়িয়ে সাহায্য করার দায়িত্বটা এখন তার উপরেই বেশি করে বর্তায়। অতএব এত তাড়াতাড়ি চেম্বার ছেড়ে বেরোনোর উপায় নেই তার। তিনি একটা সিগারেট ধরালেন। বাইরে অশ্রান্ত বৃষ্টির ধারা ক্রমশ বেড়েই চলেছে। সেটা শুনতে অবশ্য মন্দ লাগে না। কলকাতা ছেড়ে এই আধজঙ্গলি পরিবেশে এসে ডাক্তারি করতে গেলে একটা জিনিসের ভারী অভাব হয়, কিছু চেনা শব্দ। যেমন ট্রাফিকের মিহি আওয়াজ, সন্ধ্যায় পাশের বাড়ি থেকে ভেসে আসা কাঁসর ঘন্টার ঠং ঠং। এসবের বালাই নেই এখানে। সকালে গাদাগাদি করে পেশেন্টের হই হল্লা, আর রাত্রে অখণ্ড নীরবতা। যেন গোটা গ্রামটা মাটির তলায় ঘুমোতে গেছে। তার মাঝে এই ঝমঝমে বৃষ্টির আওয়াজ দিব্যি কলকাতার কথা মনে করিয়ে দেয়। সিগারেটটা শেষ করে ছুঁড়ে ফেলে দিলেন নীলকান্ত। বাইরের আলোটা অনেকক্ষণ আগেই নিভে গেছে, ঘরেরটাও টিমটিম করছে। হাতের কাছে বেশ কয়েকটা মোমবাতি মজুত আছে, তাতে বাকি কয়েক ঘন্টা চলে যাবে। মুশকিল হলো এখান থেকে কোয়ার্টারে ফেরা। সেটা এখান থেকে হাঁটা পথে মিনিট 20 বেশি নয়, কিন্তু রাস্তার যা অবস্থা সেটুকু পাড়ি দিতেই বেশ বেগ পেতে হবে। টেবিলের পাশে রাখা একটা ঝোলা থেকে হাতড়ে একটা বই বের করলেন নীলকান্ত। দেশ বিদেশের ভূতের গল্পের একটা বড়সড় সংকলন। বইটা সবে খুলে পড়তে যাবেন এমন সময় দপ করে নিভে গেল আলোটা। মুখ দিয়ে একটা বিরক্তিসূচক শব্দ করে প্যান্টের পকেট হাতড়ে একটা দেশলাইয়ের বাক্স বার করে আনলেন তিনি। মোমবাতি জ্বাললেন। তারপর সেটাকে বইয়ের ঠিক পাশেই ধরে চশমাটা ভালো করে সেঁটে নিলেন চোখে। কি গল্প যেন পড়ছিলেন? ও হ্যাঁ, অ্যালজেরনন ব্ল্যাকউডের ক্যাম্প অফ দি ডগ, ওয়্যারউলফের গল্প। অর্থাৎ আধা মানুষ আধা নেকড়ে। দেখতে সাধারণ মানুষের মতোই,
হাবভাব দেখেও বোঝার উপায় নেই যে সে সাধারণ মানুষ নয়। খালি ওই পূর্ণিমার দিন রাতে সে মানুষের রূপ ছেড়ে আসল নেকড়ের রূপ ধারণ করে। গায়ে পুরু লোম গজিয়ে ওঠে, হাতে পায়ে ধারালো নখ, মানুষের রক্তের লোভে লালায়িত জীব চকচকিয়ে ওঠে, ছুটে যায় জঙ্গলের অন্ধকারে, সেখান থেকে লোকালয়। সে রাত্রে যে জীবিত মানুষকে সে দংশন করে সেই হয়ে ওঠে আরেকটি নেকড়ে মানব। অবশ্যই সব নিছকই ইউরোপীয় গল্পকথা। নীলকান্তর এসব গল্প তেমন একটা ভালো লাগে না, বড্ড বেশি রক্তারক্তি। পড়তে পড়তে যেন মাংসের গন্ধ পাওয়া যায়। কিন্তু বইয়ের বাকি ভূতের গল্প আগেই শেষ হয়ে গেছে। ওতে কিছু করে একটা সময় কাটানোর জন্য এই ব্যবস্থা। গল্পটা পড়তে পড়তে কিন্তু তার দম বন্ধ হয়ে এলো। একটা মানুষের সমান উঁচু জানোয়ার আস্তে আস্তে খানিকটা সামনে ঝুঁকে পড়ছে। নখের ফাঁক দিয়ে বেরিয়ে আসছে ধারালো আঙুল, দু চোখ চুড়ে ছুঁড়ে পড়ছে রক্তের লোভ। মোমবাতির আলোটা টিমটিম করে জ্বলছে। পড়তে বেশ অসুবিধা হয়, তাও তিনি বইটা রাখতে পারলেন না। এতটা যে ভালো লেগে যাবে নিজেও ভাবতে পারেনি। ভালোই হলো, এই নিস্তব্ধ রাতে এমন একটা বই। কথাগুলো ভাবতে ভাবতে সবে একটু আড়মোড়া ভাঙতে যাবেন, এমন সময় বাইরের দরজায় টোকা পড়ল। অনেকক্ষণ থেকেই টোকা পড়ছে বটে, কিন্তু সেগুলো বৃষ্টি আর সনসনে হাওয়ার ধাক্কা। এইবার কিন্তু বেশ জোরে আওয়াজ হলো, একটু থেমে থেমে, যেন ক্লান্ত হাতে কেউ গায়ের সমস্ত শক্তি উজাড় করে দিচ্ছে দরজায়। নীলকান্ত বিরক্ত হলেন, উঁচু গলায় বললেন, অত জোরে থাবড়ানোর কি আছে? শুনতে পাই আমি, দাঁড়ান। এ সময় কে আসতে পারে? কোনো রোগী? তাই হবে। দরজার কাছে এসে প্রশ্ন করলেন নীলকান্ত, কে? আমি শিশির, ডাক্তারবাবু। নামটা কিন্তু নীলকান্তর চেনা লাগলো না, এমনকি গলাটাও নয়। অবশ্য এই গ্রামে ৫-৬ লোকের বেশি এখনো কাউকেই চেনেন না তিনি। এই লোকটার গলা শুনে কিন্তু মনে হলো সে নীলকান্তকে চেনে, তো অন্য কারো মুখে শুনেছে। তিনি দরজা খুলে দিলেন। বাইরের আলোটা নিভে গেছে, তাই প্রথমেই ওপাশের বৃষ্টি আড়াল করে একটা ছায়া মূর্তিকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। মূর্তিটা লম্বা, হাত দুটো এত বড় যে কোমরের নিচ পর্যন্ত ঝুলে রয়েছে। সেইটা হওয়া অবশ্য আশ্চর্যের নয়। ছোট থেকে জঙ্গলের গাছ কাটার দড়ি টানতে টানতে এখানকার লোকের হাত ওরকম লম্বা হয়ে যায়। নীলকান্ত দরজা ছেড়ে দাঁড়ালেন, বললেন, এসো ভেতরে। লোকটা কয়েক সেকেন্ডের জন্য ইতস্তত করল, যেন ভিতরে আসা উচিত হবে কিনা ভাবছে। নীলকান্ত এবার ধমক দিলেন, বাইরে দাঁড়িয়ে নিউমোনিয়া বাঁধাবে নাকি? এসো। লোকটা আগের মতোই ইতস্তত করতে করতে ভিতরে এসে দাঁড়ালো। তার মাথা থেকে পা অবধি ভিজে চুপসে রয়েছে, মাথাটা নিচু করে মাটির দিকে তাকিয়ে রয়েছে। নীলকান্ত দরজাটা বন্ধ করার আগে একবার থমকে দাঁড়ালেন। এত বৃষ্টি সত্ত্বেও বাইরেটা আলোয় ভরে আছে। মেঘের চাদর ছেড়ে উঁকি দিচ্ছে চাঁদটা। আজ পূর্ণিমা। তিনি দরজাটা বন্ধ করে দিলেন। যাও, চেয়ারে গিয়ে বসো আর গাটা মুছে নাও। কথাগুলো বলে নীলকান্ত একটা গামছা ছুঁড়ে দিলেন তার দিকে। সে কিন্তু গামছাটা নিল না। আশ্চর্য, ওটা হয়েছেটা কি? এমনিতে চেহারাটা একটু রোগা গোছের, গায়ের রং ফ্যাকাশে। সেটা বৃষ্টির জলে ভিজে না এমনি ওরকম রং, তা অবশ্য স্পষ্ট করে বোঝা যায় না। ভাবে ভাবে কিন্তু অসুস্থতার চিহ্ন মাত্র নেই। ঠান্ডায় ভিজে গায়ে একটু কাঁপুনি লাগছে, এই যা। নীলকান্ত একটু এগিয়ে এসে নিজের হাতেই গামছা দিয়ে তার গাটা মোছাতে লাগলেন। মোছাতে মোছাতে খেয়াল হলো লোকটার শরীরের হাড়গুলো যেন ঠেলে বেরিয়ে এসছে। তার উপর বড় বড় লোম। এত বড় লোম
মানুষের হয়? ঘাড়ে এমনকি গলাতেও হালকা লোমের আভাস। গামছাটা রেখে নীলকান্ত উঠে দাঁড়ালেন। তার পিঠে একটা হাত রেখে প্রশ্ন করলেন, কি কি নাম বললে জানো তোমার? শিশির। বেশ, শিশির। বসো বসো আগে এখানে। যাকে বলা সে ধীর পায়ে চেয়ারের দিকে এগিয়ে গেল। কি যেন উচ্চারণ করতে গিয়েও থেমে গেল। ডাক্তার তাকে আশ্বস্ত করে বললেন, আগে ওখানে বসো, তারপর শুনছি সব। শিশির বসে পড়ল। হঠাৎ তার চোখ গিয়ে পড়ল টেবিলের উপর খোলা গল্পের বইটার দিকে। উপরের খোলা পাতাতেই একটা নেকড়ের মুখের ছবি আঁকা আছে। সেদিকে তাকিয়ে একবার যেন শিউরে উঠল, কিন্তু চোখ ফেরালো না। ঠায় তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ কি যেন ভেবে বলল, আমি কিন্তু আজ আসতে চাইনি এখানে ডাক্তারবাবু, বিশ্বাস করুন। আমার যে রোগ সেটা ডাক্তারে সারাতে পারে না, কিন্তু তাও ভাবলাম আপনি নতুন ডাক্তার, হয়তো কোনো ওষুধ জানেন। তা জানতে পারি, কিন্তু তার জন্য তাকে তোমার রোগটা জানতে হয়। টেবিলের অপর প্রান্তে বসতে বসতে বললেন নীলকান্ত। বইটার দিকে তাকিয়ে লোকটা আবার চুপ করে গেল। বোধহয় যা বলতে চায় সেটাই মনের মধ্যে গুছিয়ে নিচ্ছে। মোমবাতির আলোটা তার মুখের উপর কাঁপছে। অস্পষ্ট দেখা যায় শরীরটা, দেখেই বোঝা যায় অবস্থা তেমন ভালো নয়। হয়তো দিন কতক তেমন খাবার দাবারও জোটেনি। মুখ চোখ জুড়ে কেমন একটা বুভুক্ষু ভাব। নিঃশ্বাসের শব্দ যেন টেবিল পেরিয়ে শোনা যায়। খিদে পেয়েছে? লোকটা মাথা নাড়ল। ডাক্তার ড্রয়ারের ভিতর হাত চালিয়ে দিলেন। কোনোদিন ফিরতে খুব বেশি রাত হয়ে গেলে এটুকু খেয়েই কোনো রকমের ক্ষুধা নিবারণ করতে হয়। লোকটার দৈন্য অবস্থা দেখে সেটুকু আর নিজের কাছে রাখতে ইচ্ছা হলো না। তার সাথে ফ্লাস্কের চা ছিল, সেটা কাপে ঢেলে তার দিকে এগিয়ে দিল নীলকান্ত। শিশির কিন্তু সেদিকে খুব একটা আগ্রহ দেখালো না। উদাস মুখে এক দৃষ্টে বইয়ের দিকে তাকিয়ে আছে, যেন কিছু পড়ার চেষ্টা করছে। লেখাপড়া জানো তুমি? ডাক্তার এতক্ষণে বুঝেছেন যে লোকটাকে দিয়ে কথা বলাতে গেলে তার সাথে খেজুরে আলাপ করতে হবে। খানিকটা ইংরেজি পড়তে পারি। অবাক হলেন নীলকান্ত। এখানকার লোকজনের মধ্যে শিক্ষা দীক্ষার তেমন একটা চল নেই। বেশ খুশি হলেন তিনি। বইটা তার দিকে এগিয়ে দিয়ে বললেন, পড়বে এটা? শিশির মাথা নাড়ল। এই প্রথম তার পাংশু মুখে হাসি ফুটে উঠল। বলল, কিসের বই এটা? ভূতের? হ্যাঁ, ওই নানা রকম। আর এই মুখটা যে এখানে, ওটা নেকড়ে মানব, ইংরেজিতে বলে ওয়্যারউলফ। সে আর কিছু বলল না। ধীরে সুস্থে চায়ে চুমুক দিতে লাগলো। ডাক্তার জিজ্ঞেস করলেন, তোমার ঠিক কি হয়েছে বলো তো? গা হাত পা এত ফ্যাকাশে, ঠিকঠাক খাওয়া দাওয়া হয় না নাকি? খেতে আমার ভালো লাগে না ডাক্তার। অরুচি? ডাক্তার ভেবে দেখলেন এমনটা এখানে বড় একটা দেখা যায় না। অভুক্ত শ্রমিক শ্রেণীর মানুষ, দিনের শেষে খেতে পাওয়াটাই এদের কাছে চ্যালেঞ্জ। জিভে স্বাদ নেই ব্যাপারটা সাধারণত শহরের চাকুরিজীবীদের হয়ে থাকে। শুধু ওইটাই সমস্যা? না। তাহলে? আমার ভিতরে কিছু একটা হয়েছে ডাক্তারবাবু, আমি আর পুরোপুরি মানুষ নই। কথাটা তেমন একটা গুরুত্ব দিলেন না নীলকান্ত। শারীরিক সমস্যায় দীর্ঘদিন ভুগতে থাকলে সেই রোগ মাথাতেও প্রভাব ফেলে। তিনি নিরুত্তাপ গলায় জিজ্ঞেস করলেন, একটু খুলে বলো দেখি ঠিক কি কি হচ্ছে। মনে হচ্ছে এর মধ্যে কিছু একটা ওষুধ বাতলে দিতে পারবো। একটু থেমে বড় করে কয়েকটা নিঃশ্বাস নিয়ে লোকটা বলতে শুরু করলো। কাঁপা কাঁপা গলা আর অসংলগ্ন জবানবন্দিতে সে যা বলল
সেটা বোঝার থেকেও বিশ্বাস করা কঠিন। শুনতে শুনতে ডাক্তারের গায়ের লোম খাড়া হয়ে উঠল। মোটামুটি যতটা বোঝা গেল তার সারমর্ম এই জঙ্গলের পাশেই বস্তির কোনো এক প্রান্তে তার বাড়ি। বছর 7 আগে বিয়ে করেছিল, কিন্তু তার 3 বছর যেতেই কি এক রোগে ভুগে তার বউয়ের মৃত্যু হয়। ততদিনে তার 2টি সন্তান হয়েছে, একটি ছেলে, অপরটি মেয়ে। শরীর দুর্বল বলে ভারী কাজ সহ্য হয় না তার। তাও ছেলে মেয়েদের মুখ চেয়ে এই 4টে বছর দুবেলা মাথায় কাঠ বয়ে কোনো রকমে দিন চালিয়েছে। ইদানিং সে কাজও আর পারে না। রাত্রি হলেই মাথার যন্ত্রণায় পাগল পাগল অবস্থা হয়। এদিকে সন্ধেবেলা বস্তিতে থাকলেও একটু শান্তিতে ঘুমানোর উপায় নেই। ফলে 2-1 দিন বাড়ি থেকে বেরিয়ে জঙ্গলের ধারে কেটে রাখা কাঠের পাঁজার উপর গিয়ে শুয়ে থাকত শিশির। দিন কয়েক এরকম চলার পর মনে হলো জঙ্গলটা যেন তাকে টানছে। জমাট বাঁধা কেঠো অন্ধকারের ভিতর থেকে হাতছানি দিয়ে ডাকছে কেউ। সকালের দিকটা আবার তেমন মনে হয় না। রাতে জঙ্গলের মধ্যে ঢুকলেই মনটা ভারী খুশি হয়ে ওঠে। সারাদিনের ক্লান্তি চুরিয়ে আসে। ব্যাপারটা ক্রমাগত পেয়ে বসল শিশিরকে। ছেলেমেয়েরা ঘুমিয়ে পড়লে মাঝরাতে সে ছুটে যেত জঙ্গলের গভীরে। কোনো গাছের তলায় শুয়ে শান্তিতে গোটা রাত ঘুমাত। ভোরের আগে বাড়ি ফিরে আসত। যতক্ষণ সে জঙ্গলের ভিতরে থাকতো মনে হতো যেন স্বপ্ন দেখছে। মনে হতো ঘুমিয়ে পড়লে যেন কেউ এসে তার চারপাশে পায়চারি করে যায়। কখনো মুখের উপর ঝুঁকে পড়ে দেখে সে ঘুমিয়েছে না ঘুমানোর ভান করছে। এসব সত্যি না তার ঘুমন্ত মনের কল্পনা, তা অবশ্য শিশির জানে না। শুধু ঘুম ভাঙলে চোখে পড়ে তার চারপাশে ঝোপঝাড় কেউ যেন তন্ন তন্ন করেছে। ছোট লতানে কয়েকটা গাছকে আছড়ে ভেঙেছে। মাঝে মাঝে সেই ভাঙা ডালপালার ভিতরে কয়েকটা ধারালো দাঁতের দাগ দেখতে পেত সে। কৌতূহল আর ভয় দুটো একসাথে হতো তার। অবশ্য এসব কথা বস্তির কাউকে জানায়নি শিশির, বললেও লাভ হবে না কিছু। এ গ্রামে কেউ কারোর ব্যাপারে মাথা ঘামায় না। যাই হোক, মাস কয়েক এভাবে কাটার পর সে ঠিক করলো রাতে আর ঘুমালে চলবে না। ঘুমের ভান করে জেগে থেকে খেয়াল রাখতে হবে কে এসে ঘোরাঘুরি করে তার চারপাশে। সে রাতটাও ছিল এমনি জ্যোৎস্না মাখা। পূর্ণিমা ছিল কিনা খেয়াল করেনি। রোজকার মতোই একটা বড় ঝাঁকড়া গাছের তলায় গিয়ে শুয়ে পড়েছিল। এই জায়গায় মাটি বেশ নরম, ফলে মাথা রেখে শুতে আরাম লাগে। সেখানেই শুয়ে আকাশের দিকে তাকালো শিশির। গাছের মাথার উপরে ঝকঝকে রূপলি চাঁদটা উঁকি দিচ্ছে। তার গায়ের কালশিটেগুলো যেন আরো বিশ্রী ভাবে ফুটে উঠছে। হঠাৎ মনে হলো চাঁদটাকে আজ কেমন লাল দেখাচ্ছে না। তার ফ্যাকাশে মুখে একটু একটু করে যেন রক্ত লাগছে। অবাক দৃষ্টিতে সেই রক্তচন্দ্রের দিকে তাকিয়ে থাকতে থাকতেই চোখ ঢুলে এসেছিল। এমন সময় হঠাৎ কি একটা শব্দে ঘুম ভেঙে সে সতর্ক হয়ে উঠল। ঝোপের আড়ালে অন্ধকার জমাট বেঁধে আছে। কিছু একটা যেন এসে দাঁড়িয়েছে সেইখানে। দুটো জলজলে লালাভ চোখ যেন এক দৃষ্টে তাকিয়ে আছে তার দিকে। শিশির উঠে পড়ল। এ জঙ্গলে ভয়ানক কোনো প্রাণীর কথা আজ অব্দি শোনা যায়নি, অথচ প্রায় মানুষের উচ্চতায় দুটো চোখ জ্বলছে। সেদিকে এগিয়ে যেতেই চোখ দুটো নিভে গেল।
আর একটু জঙ্গলের ভিতরে সরে গেল সেটা। সাথে সাথে অন্য একটা শব্দ কানে এলো, একটা বাচ্চা ছেলের গলার আওয়াজ, কাউকে যেন ডাকছে। গলাটা ভালো করে শুনতেই শিশিরের পা কেঁপে উঠল। এ কি, এটা তো তার নিজের ছেলেরই গলা। ভুড়ি ঘিমড়ি করে জঙ্গলের ভিতরে ছুটল সে। কি আশ্চর্য, গলাটা কিন্তু কোনো নির্দিষ্ট দিক থেকে আসছে না, বরঞ্চ যেন তাকে গোল করে ঘিরে চারপাশ থেকে ডাকছে। তাড়াহুড়ো করে দৌড়াতে খেয়াল ছিল না, মাথাটা ঢুকে গেল একটা শক্ত গাছের কাণ্ডে। সে মাটির উপর আছড়ে পড়ল। এ জায়গায় জঙ্গল খানিকটা ফাঁকা। চোখ খুলতেই আজ রাতের সেই গাঢ় লাল চাঁদটা চোখে পড়ল। কয়েক সেকেন্ডের মধ্যেই সেটা ঢেকে গেল। শিশিরের মুখের ঠিক উপরেই এসে দাঁড়িয়েছে একটা বিশালাকার প্রাণী। উজ্জ্বল আগুনের মতো ভয়ানক চোখ দুটো দিয়ে তাকিয়ে আছে তার দিকে। তার মুখটা লাল, ওই রক্তচন্দ্রের মতোই। ফোঁটা ফোঁটা রক্ত ঝরে পড়ছে শিশিরের কপালে। সেদিকে তাকিয়ে যেন হাসল প্রাণীটা। তার সেই নারকীয় দৃষ্টিতে পৈশাচিক রক্ত লোলুপতা। পরক্ষণেই চাঁদের দিকে তাকিয়ে একটা ডাক ছাড়ল প্রাণীটা। ডাক নয়, হুঙ্কার। যেন যুদ্ধ জয়ের শেষে বিজয়ীর দামামা পাচ্ছে। কয়েকটা গভীর নিঃশ্বাস পড়ল শিশিরের মুখে। পরদিন সকালে ঘুম ভাঙতে কিন্তু গোটা ব্যাপারটাকে আবার রাতের স্বপ্ন বলে মনে হলো। শুধু অন্য দিনের তুলনায় শরীর ভীষণ দুর্বল। গলার কাছটাও কেমন যেন রক্ত জমে ফুলে থাকে সারাদিন, এর বেশি কিছু না। পরের দিন থেকে একটা অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। খাবার দাবারে তার রুচি নেই। ব্যাপারটা সেখানে থেমে থাকলেও হতো, কিন্তু নতুন একটা সমস্যায় এসে চেপে ধরলো তাকে। কোথাও রক্ত দেখলেই সে নিজেকে ঠিক রাখতে পারে না। রক্তের গন্ধ যেন টানে তাকে। কোথাও মুরগির লড়াই হলেই দাঁড়িয়ে যায়। লড়াইয়ের শেষে মরা মুরগির রক্তে চারপাশ ভরে ওঠে। গোল করে ঘিরে থাকা লোকজন ধীরে ধীরে মাঠ ছেড়ে বাড়ি ফেরে। সে নেশাগ্রস্তের মতো এগিয়ে যায় সেই বাসি রক্তের লোভে। সামনে গিয়ে কি করবে বুঝতে পারে না। ভাত ওঠে না তার মুখে, কোনো কাজেই মন লাগে না। ফলে ছেলে মেয়ে দুটোর মুখেও খাবার জোটে না। তাদেরকে এড়িয়ে চলতেই ভালোবাসে শিশির। সারাদিন এখানে ওখানে রক্তের লোভে ঘুরে বেড়ায়। রাত হলে কি যেন ভর করে তার উপর। কারোর মুরগি চুরি করে তো কারোর ছাগল। এমনি করে চুরি করতে গিয়ে কয়েকবার ধরাও পড়েছে। ফলে আর কেউ কাজ দেয়নি তাকে। থানায় নিয়ে গিয়ে মারধর করে ছেড়ে দিয়েছে। আর একটা ব্যাপার সে লক্ষ্য করেছে, আকাশের চাঁদ যত বড় হয় রক্তের লোভও বাড়তে থাকে তার। এতদিনে বস্তির লোকজনও সতর্ক হয়েছে, তাই হাঁস মুরগি বা ছাগল আর জোটে না। এদিকে আস্তে আস্তে পূর্ণিমার দিন এগিয়ে আসছে। কয়েকদিন না খেয়েই কাটলো। এর মাঝে দু একদিন জোর করে খাবার খাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সে শাকসবজি মুখে যাওয়া মাত্র থু থু করে ফেলে দিল, যেন ওটা তার খাবার নয়। না খেতে পেয়ে ছেলে মেয়েগুলো শুকিয়ে এলো। এতদূর শুনে নীলকান্ত তাকে থামিয়ে দিল। টেবিলের উপর বইটা দড়াম করে বন্ধ করে বলল, আগে ডাক্তার দেখিয়েছ? আগে যিনি ছিলেন তাকে দেখিয়েছি। তাকে দেখিয়ে হবে না,
তোমার অন্য ডাক্তার দরকার। এতক্ষণে বৃষ্টিটা কমে এসছে, ঘড়িতে সময়টাও এগিয়েছে অনেকটা। এখন বাড়ি ফেরা যেতে পারে। নীলকান্তর উঠে পড়তে ইচ্ছা করল। লোকটার গল্প হয়তো অনেকটা বাকি আছে, কিন্তু সেটা না শুনলেও চলে। এর যা রোগ সেটা শুধু ওষুধপত্রে সারান নয়। তোমার ছেলে মেয়ে এখন কোথায়? কি যেন ভেবে প্রশ্ন করল নীলকান্ত। শিশির মাথা নিচু করে উত্তর দিল, তারা নেই। নেই বলতে? সে মাথা দোলালো। নিভে আসা চোখ দুটোতে একবারের জন্য ধক করে বিদ্যুৎ খেলে গেল। সেটা দেখেই এই প্রথম কেমন যেন অস্বস্তি হলো নীলকান্তর। ঘড়ির দিকে আর একবার তাকিয়ে নিয়ে বললেন, আমারও বাড়ি যেতে হবে, বৃষ্টিটা থেমে গেছে। শিশির মাথা নিচু করে বসেছিল, এবার মুখ তুলে থমথমে গলায় বলল, আপনার কাছে আমি ওষুধ চাইতে আসিনি ডাক্তার। নখ দুটোকে এবার টেবিলের উপর ঘষছে সে। আশ্চর্য, মানুষের নখ এত বড় হয়? নীলকান্ত সন্দেহজনক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তাহলে কি চাইতে এসছো? আগের মতোই নিরুত্তাপ গলায় সে বলল, অনেক রোগী তো আছে আপনার কাছে, সুই ফুটিয়ে রক্ত বের করেন দেখেছি। দিনে 200 রোগী তো আসেই। নীলকান্ত উত্তর দিল না। লোকটা কি শুধু পাগল না অন্য কিছু? বস্তির লোক সব জানতে পারলে আমাকে পিটিয়ে মারবে, অথচ আমি কি চেয়েছিলাম? হাঁস মুরগির বেশি কিছু তো নয়। রক্ত না পেলে আমার মাথা খারাপ হয়ে যায়, কাণ্ড জ্ঞান থাকে না। সেগুলো পাহারা না বসালে আজ আমার ছেলে মেয়েগুলো। কি চাও তুমি? কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল নীলকান্ত। এবার ভয় লাগছে তার। গল্পের বইয়ের ভয় নয়, সত্যিকারের ভয়। রক্ত, তাজা লাল রক্ত মানুষের হলেও চলবে, ওতেও আর আমার রুচি নেই। বেরিয়ে যাও এখান থেকে। এতক্ষণে শিশিরের চোখ দুটো লাল হয়ে এসছে, গায়ের লোম আরো খানিকটা বেড়ে উঠেছে। থুতনির কাজটাও শুরু হয়ে আসছে না? ভুরুগুলো উপরের দিকে উঠে বেঁকে যাচ্ছে। বেশ খানিকটা পিছিয়ে এলো নীলকান্ত। টকটকে লাল চোখ দুটো কিসের জাদুতে তাকে যেন অসাড় করে দিচ্ছে। হঠাৎ খেয়াল হলো টেবিলের ঠিক নিচেই পিস্তলটা রাখা আছে। চারপাশে ঘন জঙ্গল বলেই এখানে আসার আগে সেটা দেওয়া হয়েছে তাকে। চালানোটা তেমন সড়গড় হয়নি বটে, কিন্তু ভয় তো দেখানো যাবে। ড্রয়ারের উপর ঝাঁপিয়ে পড়ে সেটা বের করে নিলেন নীলকান্ত। 5টা ছুচালো ধারালো নখ যেন বিদ্যুতের মতো ঝাঁপিয়ে পড়ল তার উপর। যেন হাত নয়, থাবা। পিঠের কাছটা ছুড়ে গেছে বোধহয়। বন্দুক দেখে কিন্তু ঘাবড়ালো না শিশির। মানুষের রক্তের স্বাদ সে কিছুদিন আগেই চিনেছে। সে সম্মোহনী মাদকের স্বাদ একবার পেলে আর কিছুর পরোয়া থাকে না। এবার নখগুলো ছুটে এলো ডাক্তারের গলা লক্ষ্য করে, সাথে এক অমানসিক গড়গড়ে চিৎকার। নীলকান্ত বুঝলেন আর নিস্তার নেই। কোন রকমের চোখ বন্ধ করে তিনি ট্রিগার টেনে দিলেন। লেগেছে। একটা তীক্ষ্ণ হুঙ্কার ছেড়ে শিশির পিছনে ছিটকে পড়ল। চোট সেরকম মারাত্মক না। এই মুহূর্তে তার শরীরে আসুরিক শক্তি এসে ভর করেছে। সে টলতে টলতে উঠে দাঁড়ালো, খুলে ফেলল দরজাটা। বাইরেটা চাঁদের আলোয় ভরে আছে। আজ পূর্ণিমা। সেই আলোর বুকে চাপা গর্জন করতে করতে ঝাঁপিয়ে পড়ল শিশির। সে দৌড়ে পালাচ্ছে, বস্তির দিকে নয়, জঙ্গলের দিকে। ডাক্তার তার পিছু নিলেন।
হাতে বন্দুক থাকলে ভয়ের কিচ্ছু নেই, কিন্তু তিনি দৌড়াতে পারলেন না। এতক্ষণে জমাট বাঁধা ভয়ে তার হাঁটু দুটো কাঁপছে। বাইরে আসার সাথে সাথে জঙ্গলের এক প্রান্তে শিশিরের শরীরটা মিলিয়ে গেল। সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সমস্ত ব্যাপারটা আর একবার ভালো করে ভাবার চেষ্টা করলেন ডাক্তার। বাস্তব অবাস্তব সব এক জায়গায় জড়ো হয়ে মাথাটা গুলিয়ে দিয়েছে। আর এখানে বসে লাভ নেই, তাড়াতাড়ি বাড়ি ফেরা দরকার। ডাক্তার আবার ঘরের ভিতর ঢুকতে যাবেন, এমন সময় চোখে পড়ল বস্তির দিক থেকে আর একটা শরীর এগিয়ে আসছে তার দিকে। খানিকটা কাছে আসতে লোকটাকে চিনতে পারলেন নীলকান্ত। সনাতন, তার কোয়ার্টারের রাঁধুনি কাম কেয়ারটেকার। তাকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে সনাতন জিজ্ঞেস করল, পিস্তলের আওয়াজ পেলুম, কি হয়েছিল বাবু? ডাক্তার কি উত্তর দেবেন ভেবে পেলেন না। কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, শিশির এসছিল। চেনো শিশিরকে? এবার সনাতনের উদ্বিগ্ন মুখে হাসি ফুটে উঠল। সে তো এক পাগল। পাগল? কিরকম পাগল? এখনো যেন ঠিক বিশ্বাস হচ্ছে না তার। গেল বছর ওই ছেলে মেয়ে দুইটা অ্যামিনিয়া না কিসে মরল, তখন থেকে রক্তে দেখলেই কেমন হাফক হাফক করে। তুমি কি মরা ছাগলের গলা চিরেও রক্ত খেত? বলে সনাতন কেমন যেন করুণ সুরে হাসল। তারপর ডাক্তারের দিকে তাকিয়ে মাথা দুলিয়ে বলল, লোকে তো তেমন খ্যাতি পায় না, তাই এমনিয়াতেই মরে। যদিন যায় ছেলে মেয়ে দুটো চোখের সামনে সাদা হয়ে যায়, সে দেখা বড় কষ্টের। ও ব্যাপারটা খানিকটা স্পষ্ট হলো নীলকান্তর কাছে। অর্থাৎ প্রথমে যা ভেবেছিলেন তাই। মাথার গন্ডগোল আছে লোকটার। খেতে না পেয়ে রক্তাল্পতায় ভুগেছে ছেলে মেয়েগুলো। আমি খেতে দিতে পারছি না, অর্থাৎ আমি শুষে নিচ্ছি তাদের রক্ত, অর্থাৎ আমি নেকড়ে মানব। মনস্তত্ত্বের ব্যাখ্যা আছে কিনা কে জানে। যাই হোক, ডাক্তার ভেবে দেখলেন এই অবস্থায় তার বাড়ি ফিরে যাওয়া মানে মানুষ খুনেরই নামান্তর। যেখানে গুলি লেগেছে তাতে শিশির মারা যায়নি ঠিক, কিন্তু বেশিক্ষণ শুশ্রূষা না করিয়ে থাকলেও সে রক্ত শূন্য হয়ে মারা যাবে। তুমি এক কাজ করো, বস্তির দিকে ফিরে যাও, আমার ফিরতে একটু দেরি হবে। আর তো রবি নেই বাবু। যা বলছি করো। সনাতন আর বাক্য ব্যয় না করে ফিরে চলল। ডাক্তার ধীর পায়ে এগিয়ে এলেন জঙ্গলের দিকে। শক্ত করে চেপে ধরলেন বন্দুকটা। একটু আগের ভয়টা কমে এসছে। জ্যোৎস্নায় মাটিতে ভালো করে লক্ষ্য করলে রক্তের দাগ দেখা যায়। সেটা ধরে ডাক্তার এগোতে থাকলেন। গাছের তলায় বসে কোমরের কাছটা চেপে ধরে গোঙাচ্ছিল শিশির। গুলিটা এখনো বেরিয়ে যায়নি। ক্রমশ তার রক্তশূন্য শরীর আরো সাদা হয়ে আসছিল। সেদিকে তাকাতে আর ভালো লাগছিল না তার। দীর্ঘদিন পরে এই প্রথম তার রক্ত ভালো লাগছে না। সে চারপাশে তাকালো। জঙ্গলের এই জায়গাটায় আগে আসেনি। মাথার উপরে গাছের ফাঁকে ভরাট চাঁদটা দেখা যাচ্ছে, কিন্তু আজ আর লাল নয়, রূপলি সুন্দর চাঁদ। জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিল সে। মাথাটা পিছনে হেলিয়ে বিশ্রাম নিতে লাগলো। ক্রমশ দুর্বল হয়ে আসছে শরীর। সে কি মারা যাবে এবার? না, সমস্ত রক্ত বেরিয়ে যাওয়ার আগেই বস্তির কাছে ফিরতে হবে। মৃত্যু ভয়ে তার মাথার গোলমাল বেশ খানিকটা সেরে উঠেছে। দুহাতে ভর দিয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করল শিশির, আর সাথে সাথে মনে হলো তার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে কেউ। কয়েক সেকেন্ডের জন্য যেন সমস্ত জঙ্গলটা থমকে গেল। ভারী নিঃশ্বাসের সাথে মিশে
যেন বিষ ছড়িয়ে পড়ছে রাতের হাওয়ায়। এইবার যেন তাতে মিশল চাপা ক্রূর হাসি। হামাগুড়ি দিয়ে খানিকটা এগিয়ে এলো শিশির। তারপর পিছনে তাকাতেই তার অবশিষ্ট রক্তের সমস্তটা যেন আসন্ন ভয়াবহ মৃত্যুর কথা ভেবে চলকে উঠল। গাছের কাণ্ডে দুটো হাত রেখে দাঁড়িয়ে আছে একটা মানুষ। না, মানুষ নয়, নেকড়ে। মানুষের মতো সোজা হয়ে দাঁড়াতে পারে সে। তার চোখ দুটোয় খয়েরি হিংস্রতা খেলা করছে। মাংসল বুকের পেশির উপর রক্তের দাগ। সামনের পা দুটো মাটিতে নামিয়ে নিল নেকড়ে মানব। তারপর ধীর পায়ে এগিয়ে এলো শিশিরের দিকে। পিছনের আকাশে চাঁদটা ঝলমল করছে। এক পৈশাচিক উল্লাসে যেন হাসছে সেটা। এই নৃশংস ভৌতিক রাতের একমাত্র সাক্ষী। কিছুক্ষণ এক দৃষ্টে শিশিরের চোখের দিকে তাকিয়ে থাকলো সে। কোন সম্মোহনের জাদুতে যেন বেঁধে ফেলেছে তাকে। হঠাৎ চাঁদের দিকে মুখ ফিরিয়ে এক অমানুষিক চিৎকার করলো নেকড়েটা, যেন তার কাছ থেকেই জানতে চাইল সেই মহেন্দ্রক্ষণ উপস্থিত কিনা। ফাঁকে যেন হাসির ঝিলিক খেলে গেল। শিশিরের শরীরটা অনেকক্ষণ আগেই থেমে গেছিল। এবার হৃৎপিণ্ডটাও ভয়ে থেমে গেল। চোখ চিরকালের মতো বন্ধ হওয়ার আগে একটাই জিনিস চোখে পড়ল তার। নেকড়েটার পিঠের কাছে খানিকটা লোম নেই, যেন কেউ নখের আঁচড়ে চিড়ে দিয়েছে সেখানটা। পরদিন সকালে শিশিরের ক্ষতবিক্ষত রক্তশূন্য শরীরটা জঙ্গলেরই এক প্রান্ত থেকে উদ্ধার করল গ্রামবাসীরা। কোনো ভয়ঙ্কর প্রাণী যেন টুকরো টুকরো করে ছিঁড়ে খেয়েছে তাকে। বন দফতরকে খবর দেওয়া হয়েছে। তারা অবশ্য এ জঙ্গলে এমন কোনো প্রাণী আছে বলে বিশ্বাস করতে চায়নি। আজ চেম্বারে ঢোকার আগে জঙ্গলের পাশে জটলা দেখে দাঁড়িয়ে গেলেন ডাক্তার। চেম্বারের সামনেই কয়েকজন রোগী বসেছিল। তাদের একজনকে জিজ্ঞেস করলেন, ব্যাপার কি, এত লোক কেন এখানে? আর বলবেন না ডাক্তারবাবু, জঙ্গলে কি একটা জানোয়ার এসছে। জানোয়ার এ জঙ্গলে? ডাক্তার শিউরে উঠলেন। তাকে টুকরো টুকরো করে খেয়েছে, সবাই বলছে। কি বলছে? থাকবে। সে কথা শুনলে আপনি আর এখানে থাকবেন না। 1 নম্বরে কে আছে? চলে আসুন। ভিড়ের মাঝখান থেকে একজন রোগী উঠে এলো। তাকে মন দিয়ে দেখে একটা কাগজে কিছু লিখতে লাগলেন নীলকান্ত। সে উদ্বিগ্ন মুখে জিজ্ঞেস করলো, পড়তে পারি না ডাক্তারবাবু, কি ওষুধ খাবো? ওষুধ তো পরে, আগে। ডাক্তারের মুখে একটা ক্রূর হাসি খেলে গেল। আগে রক্ত নিতে হবে। Sherlock Holmes বলেছিলেন, there is nothing more deceptive than an obvious fact. আমি গল্পের মধ্যেই বলেছিলাম নেকড়ে মানুষদের দেখতে সাধারণ মানুষের মতোই। তাদের নখ পরিষ্কার করে কাটা, চোখে অতি সাধারণ দৃষ্টি। তাদের স্বাভাবিক অবস্থায় দেখে ভয় পাওয়ার মতো কিছুই নেই। কিন্তু সেটা কি আরো বেশি ভয়ের নয়? A man is a social animal. কথাটা ভেবে দেখেছেন কি? সবাই নির্ভয়ে থাকবেন। শুভরাত্রি।